দিনটি সবার ভালো কাটুক, আনন্দে কাটুক সেই প্রত্যাশাও জানাচ্ছি এবং সেই সাথে জানাচ্ছি আজকে রাঙা সকালে অনুষ্ঠান বেশ বিশেষ আয়োজন রয়েছে। কেন বিশেষ বলছি, কারণ বিশেষ একজন মানুষ আমাদের সঙ্গে থাকছেন এবং কে থাকছে সেটা রুম্মান জানাবে। আমরা আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য আরেকবার জানাই ঈদের শুভেচ্ছা। এবং মাছরাঙা টেলিভিশনে ঈদের অনুষ্ঠানমালা আমরা বরাবরই চেষ্টা করি রাঙা সকালে বিশেষ অতিথিদের আপনাদের সামনে নিয়ে আসবার। আজকে যিনি এসেছেন তাকে দেখে আমরা তো মনে হয় পুরো ঘন্টা জুড়ে কথা বলতে পারবো না, শুধু অপলক চেয়ে থাকবো, কারণ তাকে দেখে বারবারই প্রশ্ন জাগছে মনে, এতদিন কোথায় ছিলেন। এবং তাকে দেখে অনেকেই হয়তো তার ছাত্ররা বলবেন, ও মাই গড, লামিয়া মিস। তার কাছে তাকে দেখে অনেক দর্শক হয়তো বলবেন যে সেই ছবির মতো মেয়ে, সেই মডেল, সেই তারকা মডেল আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন। তার গল্প শুনবার জন্য আমরা তো উন্মুখ হয়ে রয়েছি, আপনারাও দেখলে নিশ্চয়ই খুশি হবেন। তিনি আর কেউ নন, লামিয়া তাবাসসুম চৈতি। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও ঈদ মোবারক। মানে যেটা বলছিলাম যে অনেক ছাত্ররা বলবে ও মাই গড, লামিয়া মিস। আবার অনেকের কাছে হচ্ছে শোবার ঘরটা কি হবে, নীল আকাশের মতো। আচ্ছা, তো এতদিন পরে যেহেতু আপনাকে পেয়েছি, মনে হচ্ছে যে চুপ করে শুধু আপনাকে দেখি। তবে আজকে আপনার কথা শুনবো আমরা অবশ্যই, কারণ অনেক দিন অনেক কিছু আমাদের জানা হয়নি। কেন দূরে ছিলেন, কিভাবে শুরু হলো, সবকিছু আজকে শুনবো। তবে তার আগে যেহেতু ঈদের রাঙা সকালে আপনাকে পেয়েছি, একটু ঈদ নিয়েও গল্প করে নেই। ছোটবেলার ঈদ কেমন ছিল? খুব কমন প্রশ্ন, এখনকার ঈদ কেমন কাটছে? আচ্ছা, ছোটবেলার ঈদ তো আসলে ছোটবেলার সময়টা আর এখনের সময়টা তো অনেক অনেক ডিফারেন্ট, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় আনন্দটা ঈদের একরকম ছিল, এখন আনন্দটা একটু শিফট করে গেছে বাচ্চাদের উপর। তখন হয়তো বা ঈদের আনন্দ মানে আমার নিজের আনন্দ ছিল, আর এখনের আনন্দটা হচ্ছে বাচ্চারা কিসে আনন্দ পাচ্ছে সেটাই আমার আনন্দ। আর ঈদের সময় আগে বলবো, আমরা তো আসলে খুব সিম্পল ছিলাম। ঈদের দিনটা সকালবেলা ঘুম থেকে আর্লি উঠে আব্বু নামাজ পড়তে যেতেন, তো ওয়েট করতাম যে আব্বু আসবেন কখন, কারণ সালামটা করলেই সালামি পাবো। আর ঈদের কাপড় তো আগেই কেনা হতো, সেটাও কাউকে দেখতে দেওয়া যাবে না, কারণ দেখলেই তো পুরনো হয়ে যাবে। তো সেটা আর কি লুকিয়ে রাখা, পরে ঈদের দিন সেটা পরা, এই জিনিসগুলো ছোট ছোট জিনিসের মধ্যেই আমাদের আনন্দগুলো আসলে ওই সময় ছিল। আমার মনে হয় এটা আপনি যে কথাগুলো বলেন সেটা ওই প্রজন্মের সবার মধ্যেই ছিল। সেই আনন্দগুলো আসলে ভুলবার নয়, যেটা হয়তো এই প্রজন্মের বাচ্চারা সেটা অনুভব করতে পারে, কতটা পারে আমি ঠিক জানি না। তবে আমাদের সময় তো আসলে ওই ছোট ছোট জিনিসগুলোই অনেক আনন্দের ছিল। আচ্ছা লাবণ্য, তুমি তো জানোই যে আমরা যারা মেল ক্রাশ, আমাদের ক্রাশ তিনি, এবং তার থেকেও আমি জানি যে ফিমেল ক্রাশও তার অনেক বেশি এবং অনেক মেয়েদের ভক্ত, এবং তার মধ্যে একজন তুমি। একদমই তাই, সব মেয়েরাই আপনাকে সেসময় অনেক পছন্দ করত এবং এখনো অনেক পছন্দ করে। এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া, ছেলেদের পছন্দের হওয়া, ছেলেদের ক্রাশ হওয়া, এটা খুব সাধারণত দেখা যায়, কিন্তু মেয়েরা খুব কমই পছন্দ করে। আমি আসলে এই ব্যাপারে খুবই খুবই ব্লেসড যে হ্যাঁ, আমার মেল অনেক ফ্যানস আছে, কিন্তু আমার ফিমেল অনেক ফ্যানস আছে, এবং ওনারা যে জেনুইন ফ্যান, আমি কিন্তু ছোট ছোট বিষয়ে এগুলো বুঝতে পারি। আমি একটা পেজ আমার আছে, যেটা ফেসবুকে একটা পেজ আছে, তো পেজটা আসলে আমি নিজেই কমেন্টস গুলাতে রিপ্লাই করি, যেটা অনেকেই মনে করেন পেজ মডারেটররা হয়তো বা করেন, আসলে না, আমি নিজেই পেজটা দেখি, ফলো করি, কারণ আমার খুব অল্প ফ্যানস, কোনো মিলিয়ন্স, থাউজেন্ডস, 10,000 সেগুলো না, বাট আমি মনে করি যে ওনারা সবাই জেনুইন ফ্যানস, কারণ ওনারা যে ক্রিটিসিজমগুলো করেন, বা আমার শাড়িটা কোত্থেকে কিনেছি ইনবক্সে জিজ্ঞেস করেন, আচ্ছা নেইল পলিশের কালারটা আপনার খুব সুন্দর ছিল, ব্র্যান্ডটা জিজ্ঞেস করেন। আমি আসলে আমার খুব ভালো লাগে এটা চিন্তা করে যে শুধু মেল ফ্যানস না, আমার অনেক ফিমেল ফ্যানস, এবং ওনারা ছবিতে প্রশংসা করেন, কমেন্ট করেন, আমি খুব প্রাউড ফিল করি। তো যেসব ফ্যানরা আপনার নেইল পলিশের কালার নিয়ে বদার্ড, কিংবা আপনার শাড়ি, কিংবা আপনার রূপ সচেতনতা নিয়ে বদার্ড, তারা তো অবশ্যই চাইবে আপনাকে স্ক্রিনে দেখতে, তারা কেন হতাশ হচ্ছে? আমি নিজেও তো কাজ করতে চাই, ব্যাপারটা এমন না যে আমি কাজ করতে চাই না বা কোনো কারণে মিডিয়া থেকে দূরে আছি, ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে যে ওরকম কাজের অফার আমার কাছে আসলে তবেই আমি কাজটা করব। আমি আসলে রাইট কাজের জন্য ওয়েট করছি, নট দ্যাট আমি কাজ করব না।
আমরা তাহলে আশা আমরা করছি wait রাইট করছি। কাজটা খুব দ্রুত দ্রুত চলে চলে আসুক। আসুক। তবে অবশ্যই। তার আগে আমরা আবারও পিছনে ফিরে যাই। আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? আমার জন্ম ঢাকায়, আমি বড় হয়েছি ঢাকায়। ইনফ্যাক্ট আমি পুরান ঢাকায় বড় হয়েছি, আগামা সিলনে। আমার দাদা বাড়ি ওখানে ছিল, সো আমি আমার জন্মের পর থেকে ওখানেই বড় হয়েছি। এবং অনেক, আমার হাফের বেশি জীবন আমার ওখানেই কাটানো, পুরান ঢাকায়। একটু স্মৃতি শুনতে চাই, সেই সময় কেমন দেখেছেন আসলে পুরনো ঢাকাকে? পুরনো ঢাকা তো আসলে যেরকম আমরা দেখি, যে আমরা জানি যে অনেক কনজেস্টেড এরকম, বাট বিষয়টা ছিল কি, যদিও আমার বাসাটা ওখানে ছিল, আমরা কিন্তু আশেপাশে কোথাও যেতে অ্যালাউড ছিলাম না। আচ্ছা। মানে আমাদের বেড়ে ওঠাটা ওই বাসাটাতেই, কিন্তু আমাদের আত্মীয় স্বজন সবাই থাকতো এদিকে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে, যা হয় আগেকার ফ্যামিলিরা, যারা পুরন ঢাকার ফ্যামিলি, তারা কিন্তু মেয়েদেরকে ওভাবে আশেপাশে বাসায় যাওয়া বা মেলামেশা করা এটা একদমই অ্যালাউ করতো না। সো সেরকমই আমি পুরন ঢাকায় বড় হয়েছি, কিন্তু আমি খুব একটা যে ওখানে ঘুরে ফিরে ওই সময় বেড়াতে পেরেছি, বা ইনফ্যাক্ট এখন আমরা খেতে যাই ওখানে বসে, আমি হাজির বিরিয়ানি রেস্টুরেন্টে খেয়ে আসি, কিন্তু তখন কিন্তু বাসার পাশে হওয়ার পরেও কোনোদিন অ্যালাউড ছিলাম না। হাজির বিরিয়ানি খেতে হলে বাসায় এনে খেতে হবে, কিন্তু নিচে নেমে কোথাও যাওয়া যাবে না। ক ভাই বোন ছিলেন? আমরা 2 বোন। আচ্ছা, আপনি? আমি ছোট। সবচেয়ে আদরের তাহলে? হ্যাঁ, অনেক আদরের, কারণ আমার বড় বোনের সাথে আমার বয়সের বেশ অনেকটা ডিফারেন্স। আমি 9 বছরের ছোট, কাজে অনেকদিন পর হওয়াতে আদরটা অনেক বেশি পেয়েছি। বোনও নিশ্চয় অনেক আদর করে? বোন আদর করে, আর আমার বাবা মাকে, স্পেশালি আমার বাবার সাথে আমার সম্পর্কটা খুব ক্লোজ ছিল। মানে আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন। বাবাকে নিয়ে আরেকটু বিস্তারিত শুনতে চাই, তবে তার আগে যার সাথে কথা বলছি তার সম্পর্কে আমরা যেসব তথ্য জানি সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, এবং নতুন প্রজন্মের যারা হয়তো আপনার সম্পর্কে জানে না তাদেরকেও একটু স্মরণ করিয়ে দিতে চাই। শোবার ঘরটা নীল হোক আকাশের মতো, এই বিজ্ঞাপন চিত্রে ব্যবহৃত এই সংলাপটি সবার কাছে খুব পরিচিত। 90 দশকে প্রচারিত এই বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন আমাদের আজকের অতিথি লামিয়া তাবাসসুম চৈতি। জন্মের পরে মাত্র 8-9 মাস বয়সে প্রথম বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলেন তিনি। 1994 সালে ভারতের প্রখ্যাত বিজ্ঞাপন চিত্র নির্মাতা রাজীব মেননের পরিচালনায় রেক্সোনার বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছিলেন তিনি। এরপর কাজ করেছিলেন জুই নারকেল তেল সহ আরও বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে। বিজ্ঞাপন চিত্রে দেখা গেল খুব একটা অভিনয় দেখা যায়নি তাকে। আফজাল হোসেনের পরিচালনায় ছবির মতো মেয়ে টেলিফিল্মে অভিনয় করে এখন পর্যন্ত তিনি স্মরণীয় হয়ে আছেন। এরপরে দীর্ঘ বিরতি দিয়ে 2019 সালে আবারও পর্দায় ফিরেছেন তিনি। এরই মধ্যে করেছেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্রের কাজ। তার অন্যতম আরেকটি পরিচয় হলো তিনি একজন শিক্ষক। চৈতিরও বয়স প্রায় 25 বছর। নিজে স্কুল রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল দিয়ে তিনি শিক্ষকতা শুরু করেছিলেন। মাস্টার মাইন্ডে ছিলেন 1 বছর, এরপর সানিডেলে ছিলেন দীর্ঘ 18 বছর। বর্তমানে শিক্ষকতা করছেন সানবিম স্কুলে। দর্শক, চলুন তার কাছে আবারও ফিরে। অনেক কিছু জানবার আছে আপনার কাছ থেকে, তবে বাবা সম্পর্কে জানতে চেয়েছিলাম, একটু শুনি। তিনি নাগরিক নাট্যাঙ্গনে ছিলেন, নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে ছিলেন। আর এমনি পেশাগতভাবে উনি সরকারি চাকরি করেছেন ওনার সারা জীবন। আচ্ছা। এবং উনি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের জিএম পদে ছিলেন রিটায়ারমেন্টের আগ পর্যন্ত। আর এমনি তার নাটকের যেই পার্টটা, সেটা হচ্ছে উনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে ছিলেন, মঞ্চনাটক করতেন, গানও গাইতেন। হ্যাঁ, অভিনয় করতেন আর টুকটাক গানও করতেন। আপনিও তো গান নাচ করতেন? ছোটবেলায় শিখেছি, মানে ছোটবেলায় ফ্যামিলি থেকে সবই শেখানো হয়েছে, গান শিখেছি, নাচ শিখেছি, কিন্তু পরবর্তীতে কোনোটাই আমি ওভাবে আসলে আমার কন্টিনিউ করা হয়নি। মানে পড়াশোনার কারণে আমি ওই সময়টা দিতে পারিনি। আচ্ছা, বলছিলেন বাবার সাথে সম্পর্কটা খুব বেশি ছিল, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাবার সাথে কিছু স্মৃতির কথা শুনতে চাই। আসলে বাবার সাথে স্মৃতি বলতে গেলে কি বলবো, মানে আমার বেড়ে ওঠাটাই পুরোটাই বাবার সাথে। মানে আমার মার সাথে অবশ্যই আমি ক্লোজ, মার সাথে সব মেয়েরাই ক্লোজ হয়, কিন্তু বাবাদের সাথে, আমার বাবার সাথে আমার যে সম্পর্কটা, সেটা আসলে সবার হয় না। মানে সবার বাবার সাথে ওই সম্পর্কটা থাকে না। মানে আমাকে যদি স্কুল জীবনে রাস্তায় কোনো ছেলে একটা চিঠিও ছুঁড়ে মেরে থাকে, আমি সেটা এনে সবচেয়ে আগে আমার বাবাকে দেখাতাম, দেখো আজকে কেমন আমাকে একটা ছেলে চিঠি দিয়েছে, এরকম আর কি। বাবার রিঅ্যাকশন কি থাকতো? সে তো আমার বন্ধু ছিল, তো সে তখন হাসতো, বলতো মা কে আবার তোমাকে চিঠি দিল, এগুলো আবার কি করছো, একটু সাবধানে চলাফেরা করো, সেরকম। বাট আজকে আমি যেই জায়গায়, আমি মানুষ হিসাবে যেমন আমার পার্সোনালিটি, আমি কিন্তু নিজে মনে করি যে আমি অ্যাজ আ ওমেন আই এম ভেরি স্ট্রং। তো এই যে আমার পার্সোনালিটিটা, সেটা কিন্তু আমার গড়ে উঠেছে শুধু আমার বাবার কারণে।
মানে সে আমাকে সবসময় ট্রেনই করেছে এইভাবে যে আমি যাতে জীবনে কখনো কোনো কিছুতে কোনো বাধাকে আমি যাতে বাধা না মনে করি, আমি যাতে সাহসের সাথে যে কোনো বাধাকে মোকাবেলা করতে পারি। আমাকে ছোটবেলা থেকে উনি বড়ই করেছেন এভাবে। কিছুদিন আগে আপনার একটি ফেসবুক স্ট্যাটাস দেখেছিলাম যে যখন আমাকে কেউ ভাঙার চেষ্টা করে তখনই আমি আরো বেশি শক্তিশালী হয়েছে, এবং তখনই আমি অনুভব করছিলাম যে এর পেছনে হয়তো নিশ্চয়ই কোনো কারো ইন্সপিরেশন আছে, কারো প্রভাব রয়েছে। এখন বুঝতে পারছি তিনি হচ্ছেন আপনার বাবা। একদম, মানে এটা উইদাউট এনি ডাউট। যারা আমাকে চেনেন পার্সোনালি, যারা আমাকে চেনেন, যারা আমাকে ছোটবেলা থেকে দেখছেন, তারা সবাই এগ্রি করবেন, তারা সবাই জানেন যে তার সাথে আমার সম্পর্কটা কি ছিল। আচ্ছা, আমরা একটু মায়ের কথা শুনবো রুম্মান। আমার প্রশ্ন ছিল মা তো মাই হয়, মায়ের জায়গা তো আর কেউ নিতে পারে না। সো আমার মা আমাদেরকে, মানে মা সবসময়ই, যেমন আমার যে অভিনয়ের আশার যে জিনিসটা, এটা কিন্তু আমার মায়ের ইন্সপিরেশন। হ্যাঁ, বাবা চাইতেন আমি অভিনয় করি, কিন্তু মডেলিংটা যেহেতু আমার ফ্যামিলিতে মানে মডেলিংটা ছিলই। আমার বড় খালা উনি মডেল ছিলেন ওই সময়, হ্যাঁ, রাশা ইসলাম, আমাদের সাদিয়া ইসলাম মোয়ের মা, এবং মোয়াপু তো ওই সময় থেকেই কাজ করতো। সো আমার মাও চাইতো যে আচ্ছা ঠিক আছে ও করুক একটু একটু, এই যে গান শিখানো, নাচ শিখানো, এগুলা কিন্তু মাই করতেন। আমাদের কিংবদন্তি আফজাল হোসেন আপনাদের আত্মীয় ছিলেন? হ্যাঁ, আত্মীয় ছিলেন না, ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন আর কি। যেহেতু আব্বু নাটক করতেন, মঞ্চ নাটক করতেন, সেহেতু ওনাদের সবার সাথেই সবার সম্পর্কটা আর কি, হ্যাঁ, ঘনিষ্ঠতা ছিল। আর বাসায় সবাই আসতেন, আমাদের বাসাটাই আর কি একটু আড্ডা হতো, সবাই আসতেন, নাটকের রিহার্সেল হতো অনেক সময়। তো যার কারণে সবার আসা যাওয়া ছিল, সবাই পরিবারের মতো ছিল। সংস্কৃতির সাথে ছিলেন না, ও কখনোই ছিল না। অনেক আগে একটা অ্যাডকম থেকে একটা টিভিসি করেছিল জেটের, বাট ওটাই, কিন্তু ও কখনো আর কি ইনভলভ হয়নি মিডিয়াতে ওভাবে। যেটি দর্শকদের শুরুতে জানাচ্ছিলাম যে 8-9 মাস বয়সে আপনি একটি পাউডার বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন, মাইসেল বেবি পাউডার। আচ্ছা, সেটি কিভাবে হলো? আমার তো আসলে সেটা মনে নাই, কারণ সুযোগটা হলো কি করে, 8 মাসের মতো ছিলাম। কিন্তু তখন আমার বড় খালা, যার কথা বলছিলাম, রাশা ইসলাম, মোয়াপুর আম্মা, মা আর কি, তো উনি বড় খালা সাথে গীতিয়ারা সাফিয়া চৌধুরী, মানে চম্পা আন্টি অ্যাডকমের, ওনাদের মানে হ্যাঁ সক্ষতা ছিল। তো সেইখান থেকে বোধহয় খুব সম্ভবত তারা একটা মানে এই মাইসিল বেবি পাউডারের জন্য একটা বাচ্চা খুঁজছিল, চাইল্ড আর্টিস্ট। তো তখন আমার খালা বলেন, আরে আমার তো বোনের মেয়ে আছে, তো ওকেই নিয়ে আসি। তো ওই এটা প্রিন্ট মিডিয়ার একটা কাজ ছিল, এবং আমার সাথে কিন্তু আমার বড় খালাই ছিলেন। আচ্ছা, মানে বড় খালার কোলে আমি শুয়ে আছি, আমাকে পাউডার লাগানো হচ্ছে, এরকম একটা আর কি। একটা দেখা হচ্ছিল পরে আপনি? হ্যাঁ, আমার কাছে আছে ওটার মানে পেপার কাটিংটা আছে, পেপারে গেছিল যে, সেই পেপার কাটিংটা আছে। আজকে আগে থেকে জানলে আমরা বলতাম যেটা নিয়ে আসা, আমরাও দেখতে চাই। 9-10 বছর বয়সে আপনি আরেকটি বিজ্ঞাপন চিত্র করেছিলেন। হ্যাঁ, সেটা ছিল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির, 2টা বিজ্ঞাপন চিত্র করেছিলাম ওই সময়। আর ফ্রেশ চিপস করেছিলাম, ওটা পোস্টার্স এন্ড ক্যালেন্ডার্স ওগুলা হয়েছিল, ওটা টিভিসি হয়নি। তারপরে যেটা আমি দর্শকদের জানাচ্ছিলাম যে 94 সালে আপনি রেক্সোনার বিজ্ঞাপন চিত্রে কাজ করেন, যেটি নির্মাণ করেছিলেন রাজীব মেনন। তার নামটি আমার কাছে পরিচিত, কারণ আমি বলিউডের কাজল, প্রভুদেবা, অরবিন্দ স্বামীকে দেখেছিলাম সাপনে নামে একটি ছবিতে। তো সেই ছবির পরিচালক ছিলেন তিনি। তো অভিজ্ঞতাটা মনে আছে নিশ্চয়ই? অবশ্যই মনে আছে, এবং একে তো তখন আমার বয়স অনেক কম ছিল। তো যেদিন আমাকে ওনারা প্রথম ডেকেছিলেন, মানে ঢাকায় ইন্টারস্পিড থেকে করা হয়েছিল, তো ওনারা আমাকে ডেকেছিলেন। আমি যাওয়ার পর ওনারা আমাকে দেখে বলছেন ও কিভাবে করবে, মানে আমার সাথে বাকি যারা আর্টিস্ট, মানে 3টা দেশের কাজ একসাথে হয়েছিল এখানে, নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ। তো বাকি দেশের যারা, ওনারা তো তখন সব ওয়েল স্টাবলিশড আর্টিস্ট যারা কাজ করছে না, সেখানে আমি ছোট্ট একটা মেয়ে, তখন আমার ও লেভেলস এক্সামও হয়নি, আমি ক্লাস 9-এ পড়ি। তো ওনারা আমাকে দেখে বলছিলেন যে কিভাবে সম্ভব, মানে ও কিভাবে করবে, ও তো অনেক ছোট। তো ওখান থেকে যারা ইউনিলিভারের বাইরের একজন ছিলেন, আমার ওনার নামটা এখন মনে নেই, উনি দেখে বলেছিলেন যে না, ওকেই আমরা শাড়ি পরিয়ে, ওকেই আমরা বড় লাগানোর চেষ্টা করব, কিন্তু ওই করবে আমাদের এই কাজটা। তো তারপর তো আমার পাসপোর্ট নেওয়া হলো, মানে আমি বুঝার আগেই পাসপোর্ট, ভিসা, এভরিথিং রেডি হয়ে যায়। আমার মা আমার সাথে গিয়েছিলেন। তো আমরা কিন্তু ব্যাঙ্গালোরে শুট হয়েছিল, ওখানে 10 দিনের মতো ছিলাম। আচ্ছা, এবং ওখানের কাজ করার অভিজ্ঞতা বলতে গেলে, যেহেতু রাজীব মেনন অলরেডি তখন ডিরেক্টর, মুভির ডিরেক্টর এবং নামকরা একজন ডিরেক্টর, ওনার ইউনিট, মানে আমার কাছে মনে ছিল যে আমি এরকম কোনো কিছু তখন বাংলাদেশে আমরা দেখিনি। বিশাল বড় ইউনিটের সাথে কাজ হয়েছিল, মুভির ইউনিট যেটা আর কি, সেই ইউনিটের সাথে ওখানে আমরা কাজ করেছি একসাথে। মানে একই শট হয়তো বা 3টা দেশের মডেল
করছেন ওরকম। তো অভিজ্ঞতা বলতে গেলে আমার খুব মজা লেগেছিল একটা জিনিস, যে একটা ছোট্ট একটা ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট, মানে একটা শটের মধ্যে পিছনে কিছু ফুল দেখা যাবে। আচ্ছা, তো সেটার জন্য এক ট্রাক ফুল এসেছিল, এবং এত কালারের গোলাপ আমি আমার জীবনেও দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। ওই ট্রাকে আমি যতগুলো শেডের, যতগুলো কালারের আমি গোলাপ দেখেছিলাম। আর ইউনিটে আমি সবচেয়ে ছোট ছিলাম, এবং আমি সারাক্ষণই হাসাহাসি করতাম। মানে এই ওনারা সবাই আমাকে খুব আদর করতেন। তো আমি যখন গিয়ে রাজীবকে বলছি যে রাজীব, ও ওয়াও, আমি তো এরকম এত রোজ আমার খুব ফেভারিট, বাট আমি এত কালারের রোজ কোনোদিনও দেখি নাই। তো ও খুব মজা পেয়ে এটা নিয়ে আবার ও খুব হাসাহাসি করলো যে আমি এত সুইট করে ওকে গিয়ে বলেছিলাম, ছোট তো। তো এরপরে আমি শুটিং যখন শেষ হয়ে গেছে, আমরা সবাই ডিনারে গেছি একসাথে। তো আমি রুমে ফিরত এসে দেখি আমার পুরা রুম রোজ দিয়ে ভরা। মানে ওখানের যা ছিল, মানে সব তো ডেফিনেটলি ইউজ হয় নাই, তো সবই তখন বলেছিল যে ওর রুমে রোজগুলো পাঠিয়ে দাও। চমৎকার। তো সেই অভিজ্ঞতাটি, মানে মডেলিং ক্যারিয়ারের শুরুটাই হলো আপনার এরকম বিশাল আয়োজন। অবশ্যই, এবং আমি সারা জীবন মানে ওই ছোট ছোট কিছু এক্সপিরিয়েন্সেস যেগুলা সারা জীবনই আমি হয়তোবা মনে রাখবো। আপনি কিংবদন্তি আফজাল হোসেনের সাথেও অনেকগুলো বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলেন। আমার ক্যারিয়ারের বেশিরভাগ বিজ্ঞাপন চিত্রই আফজাল হোসেনের নির্মাণ করা। প্রথম বিজ্ঞাপনের অভিজ্ঞতা একটু জানতে চাই, কোনটা ছিল কাজ? আফজাল হোসেনের সাথে আমার প্রথম কাজ ছিল হচ্ছে জুই নারকেল তেলের। আচ্ছা, তো সেটার জিঙ্গেল লাবণ্য তুমি পারো আমি জানি, গেয়ে ফেলো একটু। হারানো সেই দিন মনে ভাসে আজও, এখনো সজীব যেন হয়নি বিলীন। দেখেছেন আমরা এখন ভুলবার নয়। তো সেই বিজ্ঞাপন চিত্রটি এখনো আমরা মনে রেখেছি, এবং প্রায় এখনো ফেসবুকে ফিরে ফিরে আসে, অনেকেই শেয়ার দেয়। তো আপনার মনে আছে সেই দিনটির কথা যখন শুটিং করেছিলেন? অবশ্যই মনে আছে আরো, কারণ আমার তখন ও লেভেল এক্সাম সামনে, এবং আমি কোচিং করি, টিচারের বাসায় যাই, স্কুলে মক চলছে। তো আফজাল আঙ্কেল যখন আমাকে ফোন করে বললেন যে এরকম একটা কাজ তোকে করে দিতেই হবে, তখন তো ওইটা তো প্রথম ওনার সাথে কাজ। তো আমি বললাম যে আঙ্কেল আমি কিভাবে করব, কারণ আমার তো ক্লাস থাকে, আমার সামনে পরীক্ষা, কিভাবে মিস করব? বললো ঠিক আছে, তোর জন্য কাজটা আমি করব হচ্ছে সব রাতে। তো সারা রাত শুট করেছি জুই নারকেল তেলের। শুটটা সারা রাত হয়েছে, ওটা কিন্তু দিনের বেলায় কোনো কিছুই হয়নি, সবই হচ্ছে সন্ধ্যার পরে, এবং সারা রাত কাজ করেছি ওটার জন্য। চমৎকার। তো যে বার্জারের বিজ্ঞাপন চিত্র নিয়ে কথা হয় অনেক, শোবার ঘরটা নীল হোক আকাশের মতো, সেটি কিন্তু আমি যতদূর জানি যে বার্জারের আপনাদের করা দ্বিতীয় বিজ্ঞাপন চিত্র। প্রথমটি হয়েছিল 96 সালে, প্রথমটি হয়েছিল 96 সালে, আর এটি বোধহয় 98 সালে। 98। আচ্ছা, আর পরেরটা হচ্ছে 2019 সালে। তো শোবার ঘরটা নীল হোক আকাশের মতো, সেটি নিয়ে কথা বলি যে জনপ্রিয় মডেল সে সময় মনির খান শিমুল ছিলেন, আফজাল হোসেনের নির্মাণ। প্রথমটা হচ্ছে আফজাল হোসেনের ডিরেকশনে। আচ্ছা, পরেরটি? সেকেন্ডটা হচ্ছে ইন্ডিয়াতে, কলকাতায় হয়েছিল। আচ্ছা, তো সেই বিজ্ঞাপন চিত্রটির প্রচারের পরে তো আপনি রীতিমতো তারকা, তার আগেই ছিলেন, কিন্তু সেই যে খ্যাতি পেয়ে গেলেন সেই বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে, যেটি এখনো আছে, এখনো আপনাকে ওই বিজ্ঞাপন চিত্রের কথা ধরেই আসলে মনে রেখেছে। তো আপনি কেমন সে সময় খ্যাতির বিড়ম্বনায় পড়েছিলেন? মানে সবচেয়ে আগে তো বলবো যে বার্জারে যে 3টা টিভিসি হয়েছে, তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে আমার প্রিয় কিন্তু একদম প্রথমটাই। আচ্ছা, মানে আমার কাছে মনে হয়েছে যে প্রথমটা ওই সময়ের জন্য অনেক মডার্ন একটা টিভিসি ছিল, যদিও স্যাডলি ওটা আর্কাইভে নেই, আমি এখন পর্যন্ত ওটা দেখিনি। মানে অনেক পুরনো টিভিসি তো অনেকে আপলোড করেন, খুঁজে খুঁজে বের করেন, এখন পর্যন্ত ওইটা পাইনি আমরা। হ্যাঁ, চোখেও পড়েনি। মাত্রা থেকে হয়েছিল। আমি ইনফ্যাক্ট আমি আফজাল আঙ্কেলকেও বলেছি যে আঙ্কেল যদি পারেন ওই টিভিসিটা আপনি একটু খুঁজে বের করার চেষ্টা করেন। আমার ফেভারিট ওই হচ্ছে ওই টিভিসিটা। এবং এই যে আমাদের যে পুরো স্টোরিটা, যে শিমুল ভাই আর আমার যে রিলেশনশিপ হলো, দেন আমাদের বিয়ে হলো, একটা বাড়ি হলো আমাদের, এবং এই যে 25 বছরের অ্যানিভার্সারি, শুরুটাই কিন্তু করেছিলেন আফজাল হোসেন। তো যেটি হয় যে মনির খান শিমুলের সাথে আপনি 3টি বিজ্ঞাপন চিত্রে কাজ করলেন বার্জারে, এবং আপনাদেরকে তো অনেকে স্বামী স্ত্রী হিসেবে জানতেন। হ্যাঁ, প্রথম দিকে, কারণ প্রথম টিভিসিটা ছিল যে আমাদের দেখা হলো, শিমুল ভাই আর্কিটেক্ট, উনি বাসায় এসছেন, বাসা দেখতে, আমার বাবার সাথে কথা বলছেন, তো বাবাকে কথা বলতে এসে উনি আমাকেই দেখছেন। এটা ছিল প্রথমটার গল্প। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের বিয়ে হয়েছে, এবং যেহেতু বাসায় যখন আমি নামটা লিখছি, নামটা চৈতি,
সো অনেকেই ধরে নিয়েছিল যে আসলেই আমরা হয়তোবা স্বামী স্ত্রী, এতগুলা নাইলে টিভিসি এরকম গল্পের মতো কিভাবে হচ্ছে। কোনো মজার স্টোরি নেই এই নিয়ে? মজার স্টোরি বলতে আসলে তখন তো এত ফেসবুক ছিল না, আমরা তো দর্শকদের সাথে স্ট্রেট কমিউনিকেট করার চান্সটা খুব কম পেতাম। আর শিমুল ভাই আর আমার তো ওই শুটিং এর টাইমটা ছাড়া বাইরে একসাথে কোথাও যাব যেখানে ফ্যানরা বলবে সেই অপরচুনিটিটাও কম ছিল। তো ওইভাবে আসলে ফ্যানদের কাছে কিছু শুনিনি, বাট এদিক ওদিক থেকে কথা কানে আসতো। আর সময়টা আসলে অটোগ্রাফের ছিল তখন, সময়টা তখন অটোগ্রাফের ছিল, সময়টা তখন কোনো সেলফি ছিল না, তো তখন আর কি সবাই এসে অটোগ্রাফি নিতেন। কিন্তু আমাদের ছবিগুলো ওনারা কোনো না কোনো ভাবে জোগাড় করতেন অনেক সময়, ম্যাগাজিন থেকে, পেপার থেকে, আমাদের ইন্টারভিউজ আর্টিকেলস থেকে, সেখানে অনেকে এসে আবার অটোগ্রাফ নিতেন। তো সেই সময় আপনি অনেক কম কাজ করতেন, আপনি খুব বেশি কাজ করতেন না কেন বলুন তো? সেই সময় কাজ করাটা ওই যেটা বললাম যে যেহেতু আমার ও লেভেল এক্সাম ছিল সামনে, আমার পড়াশোনাটা সবসময় আমার প্রায়োরিটি ছিল, তো সেই কারণেই আমার ওই সময় কাজটা কম করা হতো। আরেকটা রিজন ছিল আমি সবসময় কাজের ব্যাপারে একটু চুজি ছিলাম। আমার মনে হতো আমি একটা কাজ করব, কিন্তু এমন একটা কাজ করব যেটা সবাই পছন্দ করবে, আমার নিজেরও কাজটা করে ভাল লাগবে, আমার পরে দেখে ভাল লাগবে। তো সেই জায়গা থেকে আমি আসলে খুব চুজ করে কাজ করতাম। তো পড়াশোনা নিয়ে যেহেতু সিরিয়াস ছিলেন, ছোটবেলা থেকে আপনার কি অ্যাম্বিশন ছিল যে বড় হয়ে কি হবেন? বড় হয়ে আমি ডক্টর হতে চাইতাম। এটার পিছনে রিজনটা কিছুটা আমার বাবাই ছিলেন, কারণ আমি আমার ছোটবেলা থেকে আমার বাবাকে অসুস্থই দেখে এসেছি, মানে ওনার হার্টের প্রবলেম ছিল, বিভিন্ন সময় ডক্টরের কাছে যেতে হতো, এবং যেহেতু আমি ওনার সাথে অনেক ক্লোজ, এবং যেটা বললাম যে উনি তো আমার বেস্ট ফ্রেন্ডের মতো, উনি যখনই ডক্টরের কাছে যেতেন না কেন আমি কিন্তু ওনার সাথে থাকতাম। বহুবার উনি হসপিটালাইজড হয়েছেন, দিনের পর দিন কিন্তু আমি ওনার সাথে হসপিটালে ছিলাম, মানে খুব আনইউজুয়াল, কারণ আমার মার থাকার কথা ওখানে, তো আমার মা ছিলেন না তা না, উনি ছিলেন, বাট আমি কেন জানি আমার বাবাকে কারো কাছে একা রেখে আমি শান্তি পেতাম না। অনেক ছোটবেলা থেকেই আমি হসপিটাল ডিউটিগুলো আমি করতাম। আচ্ছা, তো যার কারণে আমার সবসময় মনে হতো যে আমি যদি ডক্টর হই তাহলে যেরকম আমার বাবাকে অন্য একজন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন, হয়তো বা আমিও কারো বাবাকে চিকিৎসা দিয়ে ভালো করতে পারবো। বাবা কি আছেন এখনো? না, বাবাকে আমি হারিয়েছি 99-এ। আচ্ছা, তো ওইটারও আসলে আমার টেলিফিল্মের শুটিং এর অবস্থাতে, তখন হচ্ছে ছবির মতো মেয়ে টেলিফিল্মের আমার শুটিং চলছে। আফজাল আঙ্কেল যখন আমাকে প্রথমে অ্যাপ্রোচ করেন, ওই আমি প্রতিবারই মানে আফজাল আঙ্কেল ছাড়া মনে আমাকে ঘরের থেকে বের করে মিডিয়াতে কাজ অন্য কেউ করাতে পারতেন না। উনি যখন আমাকে ছবির মতো মেয়ের জন্য অ্যাপ্রোচ করেন, আমি তখনও খুব করছিলাম, আঙ্কেল আমি তো আমার মনে হচ্ছিল যে আমার কোনো প্রশিক্ষণ নাই, মানে আমি ছোটবেলা থেকেই একটা জিনিসে বিলিভ করি যে যেটা আমি 100% জানি না বা করতে পারি না, সেটা আমি অর্ধেক কখনো করতে চাই না। সো আমার কাছে সবসময় মনে হতো যে আমার তো মঞ্চের অভিজ্ঞতা নাই, আমি তো নাটক কোনো ইনস্টিটিউশন থেকে শিখে আসিনি, তো তাহলে আমার কি অভিনয়টা করা উচিত কিনা বা আমি কি পারবো কিনা। তো সেই জায়গা থেকেই প্রথমে বলছিলাম, আঙ্কেল আমি তো পারবো না, আমি অভিনয় জানি না, আমি কিভাবে কি করব। তো উনি আমাকে এটা কনভিন্স করেছিলেন, এবং আমার বাবা খুব চাইতেন যে আমি অভিনয় করি, কারণ যেহেতু উনি মঞ্চে অভিনয় করতেন, আমি সময়ের কারণে মঞ্চে অভিনয় করতে পারিনি, কিন্তু উনি খুব চাইতেন যে আমি অভিনয় করি। এবং ছবির মতো মেয়ের অফার আসার পরে ওনাকে যখন আমি বলি, ওনার জন্যই আসলে আমি হ্যাঁ বলি, যে তখন আব্বু একদমই বেড রিডেন, উনি মানে বিছানায় পড়া তখন আর কি, কিন্তু কথাবার্তা বলেন তখনও। তো উনি যখন আমাকে বললেন যে বাবা আমি চাই যে তুমি একটা নাটক করো, তো সেই কারণেই আমার ওই সময় এটার জন্য হ্যাঁ করা। বাট এতই স্যাড যে আমি শুটিংয়ে থাকা অবস্থায় কিন্তু আমার বাবা চলে যান, মানে উনি কোমায় চলে যান, এবং আমি ফিরে এসে ওনাকে আর পাইনি। তবে বাবার কারণে আপনি অভিনয় এসেছিলেন, এবং বাবা চলে গেলেন, অভিনেত্রী চৈতিরও সেদিনই কিছুটা সেটাই বলতে পারেন, যে আমার কাছে তখন মনে হচ্ছিল যে সেই তো দেখে যেতে পারলো না। যদিও আসলে বাবা দেখে যেতে পারেনি, কিন্তু আপনি একরকম ভাবে বাবার ইচ্ছা পূরণ করেছেন, কারণ তিনি চেয়েছেন আসলে আপনি নাটকটি করেন। সেখানকার কিছু অভিজ্ঞতা একটু ছোট করে শুনতে চাই। ঢাকার বাইরে শুটিং হয়েছিল? হ্যাঁ, ঢাকার বাইরে শুটিং হয়েছিল, চিটাগংয়ে শুটিং হয়েছিল মেইন পার্টটা। আর পরে তো যেহেতু আমার বাবার সংবাদটা পেয়ে আমি ঢাকায় চলে আসি, পরবর্তীতে যেটুকু কাজ সেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে, ওখানে তো অনেক গ্রিনারি, ওটার মাঝখানে আমরা শুটিংটা শেষ করি। আর একটা টিম কক্সবাজার চলে যায়, বাট আমি ওই টিমের সাথে তখন আর যেতে পারিনি। আর আমি একটা বিরতিতে ছিলাম আর কি ওর পরে 1-1.5 মাসের মতো, এবং আমি গ্রেটফুল আফজাল আঙ্কেলের কাছে যে ওই সময়টা উনি আমাকে দিয়েছেন, এবং কাজটা শুরু করেছেন আবার 1.5-2 মাস পরে আর কি। তার আগে উনি আমাকে এই কাজের ব্যাপারে কোনো কথাই বলেননি। চমৎকার।
এবং আমার মনে আছে একটি ঈদে প্রচারিত হয়েছিল জি, টেলিফিল্মটি, ঈদে প্রচারিত হয়েছিল। এবং আমাদের এখন দুই বাংলা সবচাইতে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, তারও আপু ছিলেন। প্রথম টেলিফিল্ম ছিল জি। সেটি। তো যারা যারা অভিনয় করেছিলেন, ফারা রোমা ছিলেন, আফজাল হোসেন ছিলেন, আফজাল হোসেন ছিলেন, শিমুল ভাই ছিলেন, জি। শহীদুজ্জামান সেলিম ছিলেন, রোজি আপু ছিলেন, অনেকেই ছিলেন। অনেকে ছিলেন। তো তাদের সাথে কো-স্টার হিসেবে আপনি প্রথম নাটকে পেয়েছেন তাদেরকে, তো অভিজ্ঞতা কেমন ছিল? অবশ্যই বলবো যে ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ওনাদের সবার কাজগুলো দেখেই আমি আসলে অভিনয় করাটা যতটুকু পেরেছি ততটুকু ওনাদের কাছ থেকেই শিখেছি। আর আফজাল আঙ্কেলের সাথে কাজ করাটা মানে এটা আমি মনে করি যে আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, যে আমি ওনার মতো একজন আর্টিস্টের সাথে আমি কাজ করতে পেরেছি। এবং ওনার সাথে আমার প্রেমের দৃশ্য ডিরেক্টলি না থাকলেও ইনডিরেক্টলি যেগুলো ছিল খুবই অকওয়ার্ড ছিল, কারণ আমি তো হবার পর যে মানুষটা আমাকে দেখেছেন সারা জীবন আঙ্কেল আঙ্কেল বলি, তার সাথে কিভাবে প্রেমের দৃশ্যে অভিনয় করা সম্ভব, কিন্তু সেটাও মানুষটা উনি ছিলেন দেখেই সেটা সম্ভব হয়েছে, সহজ করে দিয়েছেন। তারপর তো অনেক অফার পেয়েছিলেন, করেননি কেন? ওই যে বললাম যে আমি পড়াশোনা একটা ছিল, সংসারের ব্যাপার ছিল, তারপর পরই আমার বিয়ে হয়ে যায়, আমার বড় মেয়েটা হয়, তো আমার তখন সংসারটাই আমার প্রায়োরিটি ছিল। আমার মনে হচ্ছিল যে আমার সংসারকে সময় দেওয়াটা প্রয়োজন। এবং আপনি খুব অল্প বয়স থেকে শিক্ষকতার সাথে যুক্ত হন, সেটি নিয়েও শুনবো যে কবে কিভাবে। আসলে খুবই অদ্ভুত ভাবেই আমার প্রথম শিক্ষকতাটা শুরু। আমি যে স্কুলে ছিলাম আমরা আসলে 9-এই আমাদের ব্যাচটার বেশিরভাগ আমরা 9-এ ও লেভেল দিয়ে দিয়েছিলাম, মানে 10 পর্যন্ত ওয়েট করিনি। নর্মালি তো 10 পাস করে ও লেভেল দেয়, আমরা 9-এই সবাই ও লেভেল দিয়ে দিয়েছিলাম। তো ওই ব্যাচটা তো আমার প্রিন্সিপাল আমাকে একদিন ডেকে পাঠান দেখা করার জন্য। তো আমি যাওয়ার পর উনি আমাকে বলেন যে তুমি তো এখন বসে আছো, মানে তখনও তো আমাদের এ-লেভেলসের ক্লাস শুরু হয়নি, তো তুমি তো বসে আছো, তো তোমার একটা হেল্প দরকার। তো মিস বলেন, আর ওনাকে তো প্রচন্ড ভয় পেতাম, প্রিন্সিপাল না স্কুলের, মানে হয়তো বা শ্রদ্ধা থেকেই ভয় পেতাম, কিন্তু ভয় তো অনেক পেতাম। তো উনি বলেছেন যে এটা একটা কাজ করতে হবে, হেল্প করতে হবে, মানে তো বিশাল ব্যাপার। তো উনি আমাকে বললেন যে শুনো, আমার এরকম একটা টিচার দেশের বাইরে যাচ্ছে কিছুদিনের জন্য, তো ওর জায়গায় তোমাকে কিছুদিন ক্লাস নিতে হবে। আমি তো খুবই অবাক, এইটা আমি এক্সপেক্টই করছিলাম না যে উনি আমাকে এটা বলবেন। মিস আমি ক্লাস কিভাবে নিব, বলো তুমি আমার সাথে আসো বলে উনি আমাকে একটা ক্লাসরুমে নিয়ে গেলেন। আমার এখনো মনে আছে ক্লাস 3 ক্লাস চলছিল, তো উনি নিয়ে গিয়ে আমাকে বললেন যে তুমি ক্লাসটা নাও বলে উনি ভিতরে ঢুকে আমাকে স্টুডেন্টদের সাথে পরিচয় করে দিলেন যে লামিয়া তাবাসসুম, ও এখন থেকে তোমাদের ইংলিশ লিটারেচার মিস, উনি ক্লাস নেবেন বলে উনি চলে গেলেন। আচ্ছা, এতগুলো বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে, আমি ওদের দিকে তাকিয়ে আছি, আমি বুঝতে পারছি না যে আমার শুরুটা কিভাবে হওয়া উচিত। তারপর আমার মনে হলো যে মানে আমি নিজের মধ্যেই আমি চিন্তা করলাম যে আমার নতুন টিচার ক্লাসে এসে কিভাবে প্রথম ক্লাস নিতেন, কি কথাগুলো বলতেন, এই বলা থেকে ওই জায়গা থেকে আস্তে আস্তে আমার ক্লাস নেওয়াটা শুরু। এবং ওইখানে আমি প্রথম ক্লাস নেই প্রায় 8-9 মাসের মতো। তারপর তো আমার আবার নিজের ক্লাস শুরু হয়ে যায়। তারপর আমি গ্র্যাজুয়েশনের পরে আমি মাস্টারমাইন্ডে জয়েন করি আর কি। গ্র্যাজুয়েশন কোথায় করেছিলেন? আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, কারণ আমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, সো ইংলিশ ভার্সনে দিতে হয়। আমাদের তো ওই কলেজটা নাই, আমাদের এখানে কলেজগুলো সব বাংলা মিডিয়াম, তো যার কারণে আমার মাস্টার্স এবং গ্র্যাজুয়েশন দুইটাই আমার প্রাইভেটলি দিতে হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। 8 মাস সে সময় আপনি এ-লেভেলের আগে শিক্ষকতা করেছেন, সময়টা কিন্তু অনেক। তো সময়টা কেমন কেটেছে, যে শিক্ষক হিসেবে ছাত্রীদের বা ছাত্রদের পড়াশোনা করেছেন, কেমন লাগছিল? মানে একে তো হচ্ছে আমি তার 2-3 দিন আগেও স্টুডেন্ট ছিলাম স্কুলে। তো একটা জিনিস হচ্ছে যে আমি 3 এবং 6 ক্লাস 6-এর দুইটারই ক্লাস নিতাম। তো যারা ক্লাস 6-এ ওই সময় আমার স্টুডেন্ট, তারা তো আমাকে 2 দিন আগেও আপু ডেকেছে, কারণ আমি তো 9-এ ও লেভেল দিয়ে দিয়েছি। এবং ছোটদের তখন তো আসলে আমাদের ক্লাসে এত বাচ্চা হতো না, অল্প অল্প স্টুডেন্ট থাকতো, সবাই সবাইকে চিনতো স্কুলের। সো ওদের সাথে আমার মনে হয়েছে ছোট ভাই বোনকে পড়ালে যেরকম হয় সেরকমই একটা ফিলিং ছিল। তো এখান থেকে শুরু মজার মজার অভিজ্ঞতাগুলো বলতে গেলে, দারোয়ানরা আমাকে কখনোই দারোয়ান ভাইরা গেটে আটকাতেন না, কারণ টিচার মানে যখন আমি কলেজে জয়েন করি তখনও যদি আমি ফ্রেন্ডদেরকে নিয়ে বাইরে কোথাও খেতে যাব, বের হয়ে গেলে ওনারা কখনো আটকাতেন না, মনে করতেন এই 2 দিন আগে টিচার ছিল আবার তো টিচার হিসেবে জয়েন করবে, তখন কি হবে। এগুলো আর কি ছোটখাটো অনেক এরকম মজার অভিজ্ঞতা। এবং মাস্টারমাইন্ডে পরবর্তীতে যুক্ত হয়েছিলেন, সেখানে কতদিন ছিলেন? সেটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের পরে, সেখানে আমি 1 বছর ছিলাম। এবং একই মানে আমি কিন্তু আমার নানু
যিনি কিনা মানে আরেকটা কথা না বললি না, আমার মার সাইডের ফ্যামিলির সাথে কিন্তু আমরা খুব অ্যাটাচড, মানে আমার নানু খালারা আমরা কাজিনরা খুবই ক্লোজ, মানে কাজিনদেরকে কখনোই আমরা মনে করিনি যে খালাতো বোন মামাতো বোন এগুলো, মানে সবসময় কিন্তু আমরা বড়ই হয়েছি যে আমার বোন আমার ভাই, ওভাবে চিন্তা করে ওভাবে বলেই। তো আমার নানি মারা যান 99-এ, আমার বাবার ঠিক 40 দিন আগে, মানে আমার নানির যেদিন 40 দিন সেদিন আমার বাবা মারা যান। সো 99টা আসলে পুরো বছরটাই আমার জন্য খুবই ডিস্টার্বিং একটা বছর ছিল। সো ওইখানে গিয়ে আমি ওই সময় মাস্টারমাইন্ডে ছিলাম। আমার বাবা মারা যাওয়ার পর যখন আমি ছুটি নেই, তারপর আমি আর মাস্টারমাইন্ডে জয়েন করিনি। আচ্ছা, তারপরে আমি জয়েন করি সানিডেলে। সেটাও সেখানে 18 বছর ছিলেন। সেখানে আমি 18 বছর ছিলাম, কিন্তু আমার শুরুটা খুবই অদ্ভুত ওখানে। আমি জানি না আমার লাইফের সব বিগিনিং গুলো এত অদ্ভুত কেন, কারণ আমার একটা কলিগ যে মাস্টারমাইন্ড আমার সাথে ছিল, ও ওই সময় ছেড়ে দেয় মাস্টারমাইন্ড। তো আমি খুব ডিস্টার্বড, খুব মানে ডিপ্রেস থাকি, বাসা থেকে ওরকম একটা বের হই না ওই সময়টাতে। তো ও আমাকে প্রায় সময় দিত। তো তখন ও এসে আমাকে বলছে যেরকম সানিডেলে টিচার নিচ্ছে, আমি অ্যাপ্লাই করব। তো আমি তখন কোনো জায়গায় ইন্টারেস্টেড ছিলাম না, যে কাজ করার মতো আমার আসলে মন মানসিকতাটাই তখন ছিল না। তো ও আমাকে বলছে যে তুমি বাসায় বসে আছো, চলো না আমার সাথে সানিডেলে, আমি আমার সিভিটা ড্রপ করবো, তুমি আমার সাথে চলো। তো আমি আম্মুকে বললাম যে আম্মু আমি একটু যাই। আম্মু বললো যে হ্যাঁ যাও, একটু ঘুরে আসো, ভালো লাগবে। তো আর আমি দুইজন মিলে গেছি। তো যখন বসে আছি তখন তো আমি অলরেডি কিন্তু আমার টিভিসি গুলা গেছে, মানুষ আমাকে চেহারায় চিনে। তো আমি যখন সানিডেলে গেছি, যিনি অফিসে ছিলেন উনি খুব আমাকে এসে বললেন যে যেহেতু চেহারায় চিনেছেন, উনি এসে কথা বলে আমাকে বললেন যে আপনি সিভি দিবেন না? তো আমি বললাম যে না আমি দিব না, আমি তো আসলে আসিনি, ও আসছে সিভি দিতে। বলে কেন, আপনিও তো টিচিং এর সাথে জড়িত ছিলেন, আপনি কেন দিচ্ছেন না? আমি বললাম না আমি আসলে প্রিপেয়ার্ড হয়ে আসিনি ওরকম। বলে আচ্ছা আমি একটা কাগজ দিই, আপনি কাগজে লিখে দিয়ে যান সিভিটা। তো আমি খুব অবাক হয়ে ঠিক আছে দেন। তো আমাকে একটা A4 সাইজের কাগজ দিল, আমি বসে বসে ওখানে লিখলাম। তো লেখার পর বললাম আপনার সাথে কি কোনো ছবি আছে? আমি বললাম যে না আমি তো কোনো পাসপোর্ট সাইজ ছবি টবি কিছু আনিনি। তো তারপরে ব্যাগ ট্যাগ খুঁজে একটা ছোট্ট ছবি ছিল পেয়েছেন ব্যাগে, কিন্তু ওটা কোনো মতেই একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে দেওয়ার মতো ছবি না, মেকআপ টেকআপ করা কোনো একটা এরকম ছবি। তো আমি ওটা দিয়ে জাস্ট চলে আসলাম। পরের দিন আমাকে স্কুল থেকে ফোন করে প্রিন্সিপাল যিনি দাজিন আহমেদ, মানে আমি আমার শিক্ষকতা জীবনের যদি গুরু থেকে থাকেন তাহলে সেটা উনি, কারণ উনি আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন। টিচার হিসাবে আমি যা শিখেছি ওটার মধ্যে ওনার অবদান কন্ট্রিবিউশন অনেক। তো উনি আমাকে তখন ডাকলেন, উনি কিন্তু বাবু বাবু করে আমাকে কথা বলেন, কারণ আমি তো আসলে ওই সময় অনেক ছোট। সো উনি আমাকে ডেকে বললেন যে অনেক কথাটা তো বলে আমাকে বললেন যে তোমাকে আমি কেন ডেকেছি জানো? তো আমি তখনও তো আমার কিন্তু পড়াশোনাও শেষ হয়নি। তো আমি বললাম না। বলে তোমার হাতের লেখা আমার খুব পছন্দ হয়েছে, মানে আমি একটু গোটা গোটা ভাবে লিখি, তো একটু মনে হয় সবাই কার্সিভ লেখে, তো একটু ডিফারেন্ট। আমাকে বলছে সেটা দেখে আমি তোমাকে ডেকেছি। তো অনেক কথাটা তো বলে উনি আমাকে বললেন তুমি কবে থেকে জয়েন করতে পারবা, কালকে থেকে জয়েন করতে পারবা। তখন কিন্তু সানিডেল অনেক নাম করা স্কুল এবং ওখানে সবাই জয়েন করতে চায়। ওই সময় গিয়ে আমি ওনাকে বললাম যে আমি আসলে একটু আমার আম্মুকে জিজ্ঞেস করে নিই। আচ্ছা। তো উনি খুব অবাক হয়ে গেলেন যে আমি এখনো বলছি আম্মুকে জিজ্ঞেস করে নেই, বাসায় গিয়ে আমি আপনাকে জানাবো। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কালকের মধ্যে জানিও। তো বাসায় গেলাম, আম্মুর সাথে কথা বললাম। আম্মু তখন আমাকে বললো দেখো এত ভালো একটা স্কুল, তুমি করো, কাজটা করো। আর তুমি বাসায় বসে থাকলে তুমি আরো আপসেট থাকবা, মন খারাপ থাকবে। তুমি বাসা থেকে বাইরে বের হলে হয়তো বা তোমার ভালো লাগবে, তুমি করো। পরের দিন আমি তখন ওনাকে জানালাম যে আমি জয়েন করব। সেই শুরু। এবং 18 বছর পর আমার সানিডেল থেকে বের হয়ে আসা, যখন কিনা আমি ধানমন্ডি থেকে শিফট করে উত্তরায় আসি। এবং উত্তরায় গিয়ে আপনি সানবিম স্কুলে যুক্ত হলেন। হ্যাঁ, উত্তরায় আসার পর তখন আমার এক এক্স কলিগ, উনি সানবিমসে কাজ করেন, উনি তখন আমাকে বললেন আপা আপনি বাসায় আপনি কেন অ্যাপ্লাই করছেন না কোথাও? তো তখন আর কি মানে সিভিটা দেই ওনাকে এবং ফাইনালি আমাকে ডাকা হয় ওখান থেকে। তখন আমরা বড় আপা বলি ওনাকে, মিসেস মনজুর, যিনি কিনা প্রিন্সিপাল ছিলেন, উনি ফাউন্ডার, ওনাকে আমরা কোভিডের সময় হারিয়েছি। উনি আমাকে আমার ইন্টারভিউ নেন, আমার সাথে একবার না 2-3 বার উনি আমাকে ডেকে কথা বলেন। এবং এই স্কুলটাতে জয়েন করাটা আসলে আমার পুরোপুরি ওনার জন্য। আচ্ছা। মানে একদম মাদারলি একটা ফিল উনি আমাকে ডে 1 থেকেই দিয়েছিলেন। তো আমার কখনোই মনে হয়নি যে আমি 18 বছর এক জায়গায় কাজ করেছি, তো আমি তো অন্য কোনো জায়গায় কখনো কাজই করিনি। তো ওখানে যে আমার একদিনের জন্য মনে হয়নি যে আমি নতুন একটা কোথাও জয়েন করেছি, বা আজ অব্দি আমার মনে হয় না যে 5 বছর হতে চললো আমার এখানেও, বাট কখনো আমার মনে হয় নাই যে আমি নতুন কেউ বা নতুন একটা জায়গায় আমি কাজ করছি। ওনারা
প্রথম দিন থেকে আমাকে এত সুন্দর করে আপন করে নিয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি শিক্ষক হিসেবে আপনার 25 বছর পূর্ণ হয়েছে এবং অভিনেত্রী হিসেবেও আপনার এবছর 25 বছর পূর্ণ হয়েছে এবং 1999 সালটি আপনার একই সাথে প্রাপ্তির বছর এবং অনেক কিছু হারিয়েছেন সেই বছরটিতে। তো শিক্ষক হিসেবে যেহেতু দীর্ঘদিন কাজ করেছেন, এমন কি হয় যে শুরুটা যাদের সাথে করেছিলেন তাদের অনেকেরই তো এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাদেরকে যখন হ্যাঁ অবশ্যই, আমি তো শুরু করেছিলাম আসলে ক্লাস 3-4 এর স্টুডেন্ট দিয়ে, তো অবশ্যই আমি এখনো বিয়ের দাওয়াত পাই, আমি টাইম পেলাম চেষ্টা করি ওদের বিয়েগুলো অ্যাটেন্ড করার, কারো কারো বাচ্চা হলে খবর দিলে আমি চেষ্টা করি হসপিটালে গিয়ে দেখে আসার। মানে এই ফিলিংটা আসলে বোঝানো যাবে না, মানে ওরা তো যদিও আমার সাথে বয়সের ডিফারেন্স ওরকম না, কিন্তু আমার কাছে তো বাচ্চার মতো। আমাদের ওদের কাছ থেকে আমি শুনেছি যে যারা আপনার ছাত্রছাত্রী ছিল যে অসম্ভব ফ্রেন্ডলি একজন টিচার আপনি এবং সবার সাথে আপনি খুবই বন্ধুর মতো মেশেন। হ্যাঁ তখন থেকেই আসলে মানে আমার মনে হয় নেচারটাই এমন আমি কি বলবো আর। টিচার হিসেবেও হ্যাঁ আমি কখনোই ওদের সাথে খুব গম্ভীর বা থাকে না যে খুব গম্ভীর টিচার আমি কখনোই ছিলাম না। মানে আমি সবসময় আমার স্টুডেন্টদের সাথে খুবই ফ্রেন্ডলি, ওদের সাথে বন্ধুর মতোই মেশার চেষ্টা করি, কিন্তু তার মানে এই না যে আমার কাজ করবে না আমি বন্ধু হব, সেটা হবে না। তো তারা যখন শুনে যে তাদের লামিয়া মিস একসময় তারকা ছিল, মডেল ছিল, তাদের অভিব্যক্তি কি হয়? ওরা সারপ্রাইজড হয়। এখনের স্টুডেন্টরা তো আসলে, আমি তো যেই মাঝখানে অনেক বছর কাজ করিনি, তো এখনের স্টুডেন্টরা প্রথমেই হয়তো বা আমার কাজ দেখে, ওরা তো অনেক ছোট এই জেনারেশন, ওরা হয়তো বা চেনে না, বাট ওদের বাবা মারা চেনে। ওদের বাবা মারাই ওদেরকে বলে যে তোমার মিস তো মডেল ছিলেন, তুমি জানো না তোমার মিসের নাম তো চৈতি, আর ওরা বলে যে না আমার মিস তো লামিয়া মিস। তো এই জায়গা থেকে ওরা প্রথম জানতে পারে। তারপর এখন ইউটিউবে সার্চ দিলে তো ওখানে অনেকগুলো টিভিসি আসে, ওরা দেখতে পায় এবং ভালো লাগে যখন ওরা এসে আমাকে পরে বলে যে মিস আপনাকে দেখেছি, মিস খুব ভালো লাগছে, মিস যে আমরা তো জানতাম না যে মিস আপনি মডেল। আর ওদের কাছে মনে হয় যে টিচার আবার মডেল কিভাবে, মডেল আবার টিচার হয় কিভাবে, মানে একদম কমপ্লিট দুইটা ডিফারেন্ট জায়গা। তো আসলে দুটো জায়গাতেই আপনি আছেন, আপনি একজন তারকা মডেল। ভাবছিলাম যে আপনি কোনো না কোনোভাবে আপনার বাবার মতোই হয়েছেন এবং বাবার অনুপ্রেরণাই পেয়েছেন, কারণ বাবা সবসময় আপনার সাথে খুব ফ্রেন্ডলি ছিলেন এবং তার কারণে আপনি আজকে আপনার স্টুডেন্টদের সাথে খুব ফ্রেন্ডলি হয়ে উঠতে পেরেছেন। এবং সেই জায়গাটার পরে আসলে যে জায়গাটা আসতে চাই, অনেক দিন পরে আসলে যখন ব্যাক করেছেন 2019 সালে, 2019 সালের সেই বিজ্ঞাপনটির অভিজ্ঞতা কিভাবে, আবার কি ভেবেছেন সে সময়টা যে এই কাজটা আবার করবেন, বা ভালো লাগাটা কেমন লাগছিল, সবকিছু মিলিয়ে আসলে প্রতিক্রিয়া জানতে চাই। যেদিন আমাকে প্রথম ফোনে কাজটার কথা বলা হয়, আমি আসলে ফোনটা রেখে ভেবেছি যে কেউ মনে হয় দুষ্টামি করছে, মানে এটা কিভাবে সম্ভব, 25 বছর পর বার্জার আরেকটা সিকুয়েল করবে। মানে আমি আসলে প্রথমের কলটাকে ওরকম সিরিয়াসলি নেইনি। পরবর্তীতে বার্জারের থেকে আমার সাথে যোগাযোগ করা হয় এবং এটা তো আসলে একটা মানে কি বলবো লাইফ টাইম অপরচুনিটি। কয়জনের ভাগ্যে এরকম, হ্যাঁ এরকম হয় যে আপনি 25 বছর ধরে সেম একটা ব্র্যান্ডের আপনি কাজ করে যাচ্ছেন এবং সেই ব্র্যান্ডকে আপনি রিপ্রেজেন্ট করে যাচ্ছেন। বার্জার কিন্তু আমার কাছে শুধু একটা ব্র্যান্ড না, ইটস আ ব্র্যান্ড যেটা আমার কাছে ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, আবেগের নাম। হ্যাঁ, সো যখন আমি বার্জারের কথা ওনারা যখন আমাকে বললেন, তখনই আমি বলি যে হ্যাঁ ঠিক আছে আমি কাজটা করব। পরে তো আদনান আল্লাহ রাজীবের করা আর কি ডিরেকশনে ও ছিল, তো খুবই সুন্দর করে করেছে ও কাজটা। ফার্স্ট দিন শুটে গিয়ে আমি নিজেও আসলে, সবাই বলে যে পুরনো দিনে ফিরে গেছে টিভিসিটা দেখে, অনেক নস্টালজিক হয়ে গেছেন অনেকেই। আমি নিজেই সেটে ফিরে আমার নিজেরই মনে হচ্ছিল যে আমি অনেক বছর আগে চলে গেছি, কারণ মিডিয়ার যে কাজটা, আমরা যেই কাজটার সাথেই আমি ছিলাম না কেন, এটা তো খুব আমার হৃদয়ের খুব কাছের একটা জায়গা ছিল। আমি হয়তোবা কোনো একটা কারণে আমি অনেকদিন কাজের থেকে দূরে ছিলাম, বাট কাজটা তো খুব ভালো লাগা ভালোবাসা থেকে করতাম। সো ঠিক ওই জায়গাটাতেই আমি মনে হয়েছে আমি ফিরে গেছি। আমি অনেকটা সময় আমি খুব ইমোশনাল ছিলাম। ফার্স্ট শটটা দেখে অনেকেই বলছে এত ন্যাচারাল কিভাবে, এত ন্যাচারাল বিকজ আমি আসলেই ওই সময় ওই জিনিসটাই ফিল করছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি আবার ওই আগের জায়গাটাতে আমি ফিরে চলে গেছি। আমরা চাই যে সেই জায়গায় বারবার ফিরে যায়। তো আপনি শুরুতে যেটা বলছিলেন যে ভালো কাজ এলে আপনি অবশ্যই এখন করতে চান,
তো ভালো কাজের সংজ্ঞা কি আসলে, কোন ধরনের কাজে আপনি নিজেকে দেখতে চান? আমি যদি বলি যে এটা একটা নাটকের যদি কাজ হয়, আমার কিন্তু ক্যারেক্টার নিয়ে কোনো ইস্যু নাই যে আমার নায়িকাই হতে হবে বা অন্য কোনো ক্যারেক্টার আমি করব না, ব্যাপারটা কিন্তু সেটা না, কিন্তু স্ক্রিপ্টটা সেই ক্যারেক্টারটাকে নিয়েই লিখতে হবে। মানে আমার কথা হচ্ছে যে আমি এত বছর পরে আমি একটা কাজে আসব, এই যে আপনারা আজকে আমাকে ডেকেছেন, কথা বলছেন আমার সাথে, এই এত বছর পুরনো কাজগুলো কেন মনে রেখেছেন? কারণ সেগুলো মনে দাগ কাটার মতোই কাজ ছিল। তো আমি পরবর্তীতে এমন স্ক্রিপ্টেই কাজ করতে চাই যে আমি মনে করি একজন ডিরেক্টর উনি কিন্তু একজন আর্টিস্টকে সব কিছু করাতে পারেন, উনি যেভাবে চাইবেন। আমি আর্টিস্ট হিসেবে আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট, যেভাবে আমাকে ডিরেক্টর কাজ করাতে চান আমি মনে করি যে আমি ওভাবে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা কিন্তু মেকআপ থেকে শুরু করে এভরিথিং। আমি কোনোদিনও কখনো কোনো কাজের সেটে গিয়ে আমার মেকআপ নিয়ে আমি কোনো কমেন্ট করিনি, বিকজ আমি মনে করেছি এটা স্ক্রিপ্টে যেরকম আছে, ডিরেক্টর আমাকে যেরকম দেখতে চাচ্ছেন আমাকে স্ক্রিনে ওরকমই লাগার কথা, ওরকমই লাগতে হবে। নট আমি অ্যাজ আ পার্সন কি সেটা ওখানে ম্যাটার করে না, আমি কোন ক্যারেক্টারটা প্লে করছি ওটা ম্যাটার করে। সো সেই জায়গা থেকে কাজের অফার আসলে আমি ভালো ডিরেক্টর অবশ্যই, যিনি ভালো কাজ করেন ওনার কাজ আমি দেখেছি, মানে নিশ্চয়ই উনি আমাকে ওনার কাজগুলো দেখার সুযোগ করে দিবেন। সেরকম যদি ডিরেক্টর হয়, স্ক্রিপ্টটা যদি আমার ক্যারেক্টারটাকে নিয়ে লেখা হয়, আমি অবশ্যই কাজ করতে ইন্টারেস্টেড। তো ক্যামেরার আলো থেকে দূরে আছেন কিন্তু কাজ তো নিশ্চয়ই দেখা হয়। অবশ্যই দেখা হয়। তো বাংলাদেশে আপনার প্রিয় মডেল আগে কে ছিল, এখন কে ভালো করছে, সবই শুনবো। আগে কে ছিল বলতে গেলে তো ওয়ান অ্যান্ড অনলি মোয়াপু। ও শুধু আমার বোন বলে আমি এটা বলবো না, অ্যাজ এন আর্টিস্ট ওর ধারের কাছেও কেউ নাই, এত বছরেও কেউ হয়নি। সো এই ব্যাপারে মানে ওর জায়গায় কেউ নাই। ছেলেদের মধ্যে নোবেল ভাই আমার খুব ফেভারিট ছিল, শিমুল ভাই অবভিয়াসলি, ওর সাথে আমি এতগুলো কাজ করেছি। এই তো পুরনোদের মধ্যে বর্তমানে আমার মেজাবিনের কাজ খুব ভালো লাগে, খুবই স্মার্ট, আমার কাছে মনে হয় যে সফিস্টিকেটেড, সব মিলে ওকে আমার খুব ভালো লাগে। ছেলেদের মধ্যে বলতে গেলে নিশুকে ভালো লাগে, ওর কাজ দেখেছি, ওর কাজগুলো ভালো লাগে। আরো আসলে অনেকে আছে, মেহজাবিন, নিশোরা তো মডেল পরিচয়ের পাশাপাশি অভিনয় করছে একসাথে। তো ওদের কাজ আমার বেশ কিছুই দেখা হয়েছে, আমার ভালো লেগেছে আর কি। এখন সবকিছু না এত ফেক আর এত বেশি ড্রামাটিক, আমার ওকে দেখে মনে হয় যে এখনো ওর ভিতর ওই সিম্পলিসিটিটা আছে, ওই জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। জি, এবং সেই সিম্পলিসিটি আপনাদের সবার মধ্যে ছিল, যেটি আমরা এখন খুঁজে বেড়াই। হয়তো মেহজাবিনের মধ্যে আছে কিংবা নিশোর মধ্যে আছে বলে তারা এখন সাফল্যের একদম শীর্ষস্থানে রয়েছে। জানতে চাই যে আপনার সম্পর্কে, আমাকে কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরুর আগে লাবণ্য বলছিল মিস্টার স্টকার, কারণ আমি আপনার ফেসবুক প্রায় স্টক করি এবং আমি দেখেছি যে আপনাদের বাড়িতে প্রায় আসর হয় থার্সডে নাইটে। এটার কারণটা কি? আসর হয় মানে কি, আমাদের খুব ক্লোজ একটা ফ্রেন্ড সার্কেল আছে। আমার হাজবেন্ড যে ইমরান আসিফ, ও কিন্তু আমার সাথে স্কুলে পড়তো, আমার স্কুল ফ্রেন্ড ছিল। সো সেখান থেকে পরবর্তীতে অনেক বছর পর আমাদের আসলে বিয়েটা হয়। সো ও গান খুব পছন্দ করে, আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই গানের সাথে ইনভলভড। আমরা খুব ব্লেসড যে আমাদের ফ্যামিলিতে অনেকে আছেন যারা গানের সাথে ইনভলভড। এবং আমাদের হামিন আহমেদ, আমার মামা শ্বশুর হামিন আহমেদ, চাপিন আহমেদ, ওনারা দুইজনেই। বাপ্পাদা আমাদের কাছে কিন্তু আমাদের বড় ভাইয়ের মতো, মানে আমার হাজবেন্ডের বিয়ের আগের থেকে বিয়ের পরে, মানে আমাদের রিলেশনশিপটার মধ্যে ওনার অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে আর কি। তো উনি আমাদের কাছে আমাদের বড় ভাইয়ের জায়গায় উনি আছেন। তো আমরা বললাম না যে আমরা ব্লেসড। আরেকজনের কথা না বললেই না, পলাশ, ও ওয়ারফেজের সাথে আছে, ও আমাদের ছোট ভাইয়ের মতো। সো প্রায় সময়ই ওনারা সবাই আমাদের বাসায় যখন আসেন, আমাদের দেখা যায় যে এটা আসলে কোনো আয়োজন করে না, কিন্তু গানটা আমাদের ইনস্ট্রুমেন্ট থাকে। হ্যাঁ, আমার লিভিং এরিয়াটাতে আমরা আসলে ওটাকে লিভিং করিনি, ওটা একটা মিউজিকের একটা জায়গা করেছি, যেখানে আমাদের ড্রামস কিট আছে, গিটার আছে, পিয়ানো আছে, কিবোর্ড আছে, কাহন আছে, এবং ভাইয়াও বোধহয় গিটার, হ্যাঁ ও গিটার বাজাতো। সো ও যেহেতু মিউজিক লাভার, মিউজিকের সাথে ওর মানে ও সবকিছুই, ওর ধ্যান জ্ঞান আসলে মিউজিক, হয় এভিয়েশন না হলে মিউজিক। আমি আগে ছিলাম, এখন খুব কম। জি, এবং এভিয়েশনের কথা যেহেতু বললেন, আমি জানি যে আপনি খুব ট্রাভেল এডিক্ট। হ্যাঁ, আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি, আমি নতুন নতুন জায়গা দেখতে পছন্দ করি। জি, এবং আপনাকে প্রায় দেখেছি যে ককপিটে বসে সেলফি তুলছেন। ককপিটের ব্যাপারটা হচ্ছে
খুব একটা ককপিটে আমার যাওয়া হয় তা না, দু একবার হয়তো গিয়েছি। হ্যাঁ 2-1বারের বেশি গিয়েছি, কিন্তু যেই ছবিটা আপনি যেটার কথা বলছেন, যেটা দেখেছেন, সেটা হচ্ছে আমার হাজবেন্ড এয়ার অ্যাস্ট্রায় আছেন ওদের সিইও হিসাবে। তো ওদের যখন প্রথম এয়ারক্রাফটটা আসে, ওই এয়ারক্রাফটটা আমি দেখতে গিয়েছিলাম, সো তখনই আর কি ককপিটে গিয়ে ওই ছবিটা তোলা। আরেকবার কক্সবাজার গিয়েছিলেন? হ্যাঁ কক্সবাজার আরেকবার তো গিয়েছি, ককপিটেই ল্যান্ডিং এর সময় আমি ছিলাম। আচ্ছা, তো সেই কারণে আমার নামটা দেয়া ভুল হয়নি যে মিস্টার স্টকার। হ্যাঁ আমি তো অবাক হয়ে যাচ্ছি। এবার আপনার 2 মেয়েকে নিয়ে একটু শুনি। 2 মেয়ে, আমার 2 মেয়ে, বড়জন হচ্ছে সুনায়রা তাবাসসুম, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, বিবিএ শেষ হচ্ছে ওর লাস্ট সেমিস্টার। আর ছোটজন হচ্ছে সাবরিয়া তাবাসসুম, ও 5-এ পড়ে। আচ্ছা, ওরা কি হতে চায়? ওরা আসলে, সুনায়রা তো অলরেডি ও একটা পিআর ফার্মের সাথে আছে, ও যেহেতু বিজনেস রিলেটেড ওর পড়াশোনা, ও হয়তো বা ওরকম ধরনেরই কিছুতে থাকতে চায়। আর ছোটটাকে জিজ্ঞেস করলে বলে এখনো ডিসাইডেড না, যেহেতু আসলে খুবই ছোট। হ্যাঁ যেহেতু 5-এ, এখনো সে হয়তো বা ডিসাইড করে উঠতে পারে নাই যে সে কি হতে চায়। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কেন যেন মনে হচ্ছে যে সময়টা একটু থমকে থাকলো। একটু জানতে চাই যে প্রাপ্তি তো আপনার জীবনে অনেক কিছু রয়েছে, অপ্রাপ্তি কি কিছু রয়েছে? অপ্রাপ্তি বলতে গেলে হচ্ছে আমি আরো অনেক কাজ করতে চাই মিডিয়াতে, এটা আসলেই অপ্রাপ্তি, কারণ হয়তো আরো অনেক কাজ করার ছিল, পারিবারিক কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, অনেকটা সময় আমি এই জায়গায় নাই, এখান থেকে দূরে। তো ওই জায়গাটাতে মাঝে মাঝে খারাপ লাগে যে আমার হয়তো বা মিডিয়াকে বা এই জায়গাকে অল্প হলেও কিছু দেওয়ার ছিল। জীবনের কোনো মুহূর্ত নিয়ে আফসোস করেন কিংবা অনুতপ্ত হন? না, সেটা খুব একটা আমি হই না, বিকজ আমি কোনো একটা জায়গা থেকে নিজেকে আমি খুব সুন্দর মতো আমার মনে হয় আমি বের করে আনতে পারি, কাজে কখনোই আমার ওইটাকে নিয়ে আমার পুরোনো দিন নিয়ে আমার কোনো আফসোস নাই। আপনি সামনের দিন নিয়ে, আমি সামনের দিন নিয়ে কনসার্ন, যে আমার সামনে আরো অনেক কিছু করবার আছে, অনেক কিছু দেবার আছে মানুষকে। যেহেতু টিচার, একটা বাচ্চার লাইফে যদি আমি 0.0001%ও কন্ট্রিবিউট করি, তাহলে আমার মনে হয় তো আমার জীবন তো ওখানেই সার্থক। জি, আর কত বছর শিক্ষকতা করতে চান? শিক্ষকতা আসলে তো 25 ইয়ার্স হওয়ার পর আমার আসলে রিটায়ারমেন্টে যাওয়ার দরকার ছিল, উচিত ছিল, বাট আমার মনে হয় না যে খুব একটা শীঘ্রই এই জায়গা থেকে আমি বের হতে পারবো, কারণ আমার পেশা নেশা দুটাই তো এটা। আমার মানে বাচ্চাদের সাথে থাকতে ভালো লাগে, ওই যে যেটা বললাম যে আমার স্যাটিসফ্যাকশন কিন্তু ওই জায়গা থেকে আসে, যে একটু হলেও যদি ওর লাইফে, একটা বাচ্চার লাইফে আমি যদি একটু কিছু কন্ট্রিবিউট করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমার জীবনের সার্থকতা ওই জায়গায়, শান্তিটা ওইখানেই। ও আপনি তো সবসময় আলোটাই ছড়িয়ে দেন, আশার কথা বলেন, কিন্তু হয় না যে আমরা তো ব্যক্তি মানুষ, অনেক সময় সুখ দুঃখ তো পাশাপাশি একসাথেই থাকে, তো যখন একা থাকেন কিংবা মন খারাপ হয় তখন কি করেন? মন খারাপ হলে গান শুনি। আমার ধরনের গান শোনা হয়? আমি সব ধরনের গান শুনি, মানে বললাম না আমাদের বাসায় তো খুবই গানের চর্চা, তো যার কারণে আমাদের, আর যেহেতু আমার হাজবেন্ড খুবই গান পাগল একজন মানুষ, তো উনি তো সব ধরনের গান শুনেন, এবং সেই কারণেই আমার আরো বেশি ধরনের গান শোনা হয়, কারণ যেই গানগুলো আমি নিজে থেকে শুনি সেগুলো তো আমি শুনি, তারপর যখন অফিস থেকে ও বাসায় আসে সবসময় কিন্তু আমাদের বাসায় একটা গান বাজতেই থাকে। আচ্ছা, সো সব ধরনের গান, নতুন পুরনো, হেভি মেটাল থেকে শুরু করে সফট রক পর্যন্ত সব ধরনের গান প্রতিদিনই আমাদের শোনা হয়। এবং আমি নিশ্চিত আপনি গান গাইবারও ট্রাই করেন। না না, আমি একদম ট্রাই করি না, বাট আমার হাজবেন্ড টুকটাক ট্রাই করে, মানে ও আমাকে বিভিন্ন সময় সারপ্রাইজ গিফট হিসেবে গান গিফট করেছে, হ্যাঁ উপহার দেয়, তো সেগুলো খুবই প্রেশাস, ডেফিনেটলি। তো কিন্তু আমি কখনো ট্রাই করিও নি, করার ইচ্ছাও তো আমার একটা নাই। তো স্কুলের ফ্রেন্ড যখন জীবন সঙ্গী হয়ে যায়, আসলে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এইটা তো আমি বলবো ইটস এ ব্লেসিং, বিকজ আপনার মানে বন্ধুত্ব একটা সার্টেন বয়সের পরে এসে জীবন সঙ্গীকে যদি বন্ধু হিসাবে ভাবা যায়, এর থেকে বড় ব্লেসিং আর কিছুই হতে পারে না। তখন তো একটা বয়সের পর গিয়ে আসলে চাওয়া পাওয়াটা খুব কমে যায়, তখন হচ্ছে কম্প্যানিয়নশিপটা খুব ইম্পর্টেন্ট, যে আমাকে মানুষটা বুঝছে কিনা, বা আমার ভালো লাগাটা সে রেসপেক্ট করছে কিনা, সেটা তো খুব ইম্পর্টেন্ট। কাজেই আমি মনে করি যে আমার লাইফে, যে জিজ্ঞেস করলেন না যে অনেক কিছু থাকে, প্রাপ্তির মধ্যে একটা কিন্তু এটা, যে আমি আমার খুব ভালো একজন বন্ধুকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, আমি নিজেকে খুব লাকি মনে করি। রোমান, বিদায় দিতে ইচ্ছা করছে? না, একদমই না।
আমারও তাই মনে হচ্ছে। তবে আসলে আমরা বিদায় নেব এই প্রতিশ্রুতি দিয়ে যে আমরা আপনাকে আবারও পেতে চাই, আমি আবারও কোনো অবশ্যই আসবো, আমাকে ডাকলেই আমি আসবো। আবারও কোনো আয়োজনে নতুন নতুন গল্প শুনতে চাই, এবং এত সুন্দর হাসির অধিকারিণী একজন রয়েছেন যিনি, ক্রাশ শব্দটা তো এখন এসেছে, আগে তো ক্রাশ ছিল না। আগে আপনারা আমাদের মনের ভেতরে আসলে স্থান করে নিয়েছেন, যেটি আসলে আপনারা সামনে থাকেন কি না থাকেন সব সময় থাকবেন আমাদের মনের ভেতরে, এবং সেই কাজগুলো আপনারা উপহার দিয়েছেন, এবং আপনি যেটি বলছেন সেরকম কাজই আপনি ভবিষ্যতেও দিতে চান। আমরা সেই অপেক্ষায় থাকলাম। অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানটিকে রাঙিয়ে তোলবার জন্য এবং ঈদকে এত স্পেশাল করবার জন্য। থ্যাংক ইউ, আমি অনার্ড আজকে এখানে আসতে পেরে, খুব ভালো লাগলো গল্প করে। দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, আবার আসবো অবশ্যই। আর ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবার জন্য।